Hello everyone, welcome to my class and also welcome to my channel Physics the Godfather of Universe. তো প্রথমে তোমাদেরকে একটু সরি বলে দিচ্ছি, তোমাদেরকে আমার গতকালকে ভিডিও বানানোর কথা ছিল, তো সেখানে গতকাল ভিডিও না পাঠিয়ে আমি আজকে পাঠাচ্ছি। তার মধ্যে আজকে পঞ্চমী, পুজো ভাব, কিন্তু যদি পুজোর অভাব, তার কারণ এবছর আমাদের পুজো তো হচ্ছে না সেরকমভাবে পুজো হবে, অনলাইন পুজো দেখতে হবে। তবুও বাঙালি শারদীয়া দুর্গোৎসব এইগুলো সব ইমোশন, তাই না আমাদের কাছে। তো সেক্ষেত্রে একটু পড়াটা একটুখানি একটু অন্যদিকেই থাকে, পড়াতে মনটা অতটা বসো না। তো সেক্ষেত্রে আমি প্রথমেই তার জন্য সরি চেয়ে নিলাম যে আমি তোমাদের বলেছিলাম যে আমি গতকালকে ভিডিওটা পাঠাবো, কিন্তু গতকাল কিছু ব্যক্তিগত কারণে ভিডিও পাঠাতে পারিনি আমি। তো যাই হোক, যেহেতু একটুখানি পুজো ভাব, তো সেক্ষেত্রে আমি একটু অফ টপিকে আসবো। মানে আমরা এতদিন যেটা পড়া শুরু করেছিলাম, মানে একটা ভিডিও হয়েছিল আমাদের নিউটনস ল অফ মোশনসের উপরে। সো নিউটনস ল অফ মোশনসের উপরে একটা ভিডিও ছিল। তো আজকে আমি নিউটনস লস অফ মোশনস এই চ্যাপ্টার থেকে বেরিয়ে গিয়ে এইটা একটু অন্য একটা বিষয়ের দিকে আমরা আজকে আমাদের আলোচনাটা শুরু করব। তো বোর্ডে দেখতেই পাচ্ছ, সেটা লেখা হচ্ছে প্রাসের গতি বা মোশন অফ এ প্রজেক্টাইল। তো তোমরা মোটামুটি অনেকেই প্রাসের গতি বা মোশন অফ এ প্রজেক্টাইলটা পড়েছো। তোমরা যেসব টিচারদের কাছে তোমরা ফিজিক্স পড়ো, প্রেজেন্টেশন পড়ো, তো সেখানে তোমরা পড়েছো, বা তোমরা তোমাদের যে টেক্সট বই, যেটা ছায়া প্রকাশনের যে বইটা, সেই ছায়া প্রকাশনের বইয়ে তোমরা প্রাসের গতিটা পড়েছো। তো হয়তো তোমরা ভাবছো তোমাদের ছায়া প্রকাশনের বই যে জিনিসটা আছে, যেভাবে প্রাসের গতি করে দেওয়া তুমি সেভাবে করে দেবে। যদি এটা তোমরা ভেবে থাকো তাহলে ভুল ভাবছো, আমি সেভাবে করাবো। এবার যদি বলো কেন আমি সেভাবে করাবো না, তার কারণ হচ্ছে ব্যক্তিগতভাবে আমার তোমাদের ছায়া প্রকাশনীর বইয়ে যে প্রাসের গতিটা লিখে দেওয়া আছে, সেটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ না। আমি একবারও বলবো না জিনিসটা ভুল, ঠিক তোমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমরা একদম ঠিক, কোনো প্রবলেম নেই। কিন্তু কোথাও যেন গিয়ে আমার মনে হচ্ছে যে বিষয়টা কোথাও একটা ইনকমপ্লিট, এবং কোথাও মনে হচ্ছে যেন একটু গ্যাটা করে দেওয়া আছে, এরকম আমার মনে হচ্ছে। তার জন্য আমি যেটা একেবারে অথেন্টিক মেথড, সেই অথেন্টিক মেথডে করাবো। এবং অথেন্টিক মেথডটা পুরোপুরি এই জিনিসটা করানো হয় ফিজিক্সের পাস লেভেলে। ওকে, যদি কারো সাবজেক্টে ফিজিক্স পাস থাকে তাহলে সেক্ষেত্রে এই মেথডটা করানো হয়, অথবা করানো হয়ে থাকে হচ্ছে ফিজিক্স অনার্স লেভেলে। অনার্স লেভেলের সময় পড়ানোর সময় আমরা অনার্স লেভেলে পড়াশোনা করে এসেছি, আমরা অনার্সে কিন্তু সেই একই জিনিস পড়ে এসেছি। তো সেই ভাবেই আমি তোমাদেরকে আজকে এই প্রাসের গতি বা মোশন অফ এ প্রজেক্টাইল বিষয়টা পড়াবো। তো এটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। তো খুব ইন্টারেস্টিং জিনিসটা, হ্যাঁ, দেখতে হবে। এবং তার কথা প্রসঙ্গে বলে রাখি, এই জিনিসটা পড়তে গেলে পরে কিন্তু তোমাদের যে ক্যালকুলাস, যেটা সেই ক্যালকুলাস সম্পর্কে কিন্তু অনেক আইডিয়াটা চাই। স্পেশালি ক্যালকুলাসের যে পার্টটা সম্বন্ধে তোমাদের আইডিয়াটা লাগবে, সেটা হলো ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন অ্যান্ড সবচেয়ে বেশি সেটা হলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই তিনটে পার্ট সম্পর্কে কিন্তু হিউজ আইডিয়া দরকার। তো ভিডিও শুরুর আগে যদি তোমাদের মনে হয় যে তোমরা একটুখানি আমার ইউটিউব লিঙ্কে আমি যে তোমাদের যে ওই ভিডিওগুলো দিয়েছিলাম ক্যালকুলাসের উপরে, তোমাদের যদি মনে হয় যে তোমরা একটুখানি দেখে নিতে চাও তো দেখে নিতে পারো। যদিও সেগুলো আমার এখানে পার্সোনালাইজ করা আছে, আনলিস্টেড ওয়েতে করা আছে। তো সেক্ষেত্রে তোমরা আমার কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে চাইতে পারো, তো আমি তোমাদের সেক্ষেত্রে আবার লিঙ্কগুলো দিয়ে দেবো, অথবা তোমাদের কাছে যদি অ্যাভেলেবল থাকে লিঙ্কগুলো, তাহলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, সে বিষয়ে কোনো প্রবলেম হবে না। আর আমি এখন পাবলিক করিনি ভিডিওগুলো তার জন্য। যাই হোক, এবার কথা প্রসঙ্গে আসি। কথা প্রসঙ্গে প্রথমে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে হোয়াট ইজ প্রাস বা হোয়াট ইজ প্রজেক্টাইল। এই হোয়াট ইজ প্রজেক্টাইল বা হোয়াট ইজ প্রাস, এই ঘটনাটা সম্বন্ধে আমি একটু তোমাদের এক্সপ্লেনেশন দিতে চাই। তোমরা প্রত্যেকে অলিম্পিক্স দেখেছো, অলিম্পিক্স বা এশিয়ান গেমস প্রত্যেকে তোমরা দেখেছো। তো অলিম্পিক্স বা এশিয়ান গেমসের যে খেলাগুলো, সেটা আমাদের গতানুগতিক ক্রিকেট, ফুটবল খেলা থেকে আলাদা হয়, তাই তো? সে সমস্ত জায়গায় দলের ক্রমে খেলা হয়, লাইক শুটিং, ওয়েট লিফটিং, তারপরে ডিসকাস থ্রোয়িং, ঠিক আছে? তো এই সমস্ত জিনিসপত্র হয়। তো ডিসকাস থ্রো যে ব্যাপারটা হয়, যেটাকে আমরা বলি যে লৌহ বল নিক্ষেপ, যেটা মোটামুটি আমরা স্কুলে যখন আমাদের স্পোর্টস হয় শীতের দিকে, শীতকালীন যে ক্রীড়া অনুষ্ঠানটা হয়, সেই শীতকালীন ক্রীড়াতে কিন্তু আমরা প্রত্যেকেই কেউ না কেউ এই সমস্ত কোনো না কোনো কিছুতে পার্টিসিপেট করে থাকি। সেটা আমাদের 100 মিটার দৌড় হোক, 200 মিটার দৌড় হোক, হাই জাম্প হোক, লং জাম্প হোক, কিংবা হচ্ছে তোমার ওই আমাদের ডিসকাস থ্রো হোক, লৌহ বল নিক্ষেপ যেটা হবে সেরকম হোক, আমরা প্রত্যেকেই কিন্তু সেক্ষেত্রে আমরা অংশগ্রহণ করে থাকি। তো মোশন অফ এ প্রজেক্টাইল যেটা বা প্রাসের যে গতি, সেই প্রাসের গতিটা পুরোপুরি যে স্পেসিফিক্যালি যে খেলাটাকে রিপ্রেজেন্ট করে, বা যে খেলাটা খেলতে গেলে পরে তোমার প্রাসের গতি জানতেই হবে, সেটা হলো আমাদের লৌহ বল নিক্ষেপ। লৌহ বল নিক্ষেপ
এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে যারা অ্যাথলিট হয় তারা কি প্রত্যেকে প্রাসের গতি থিওরিটা পড়ে? আমি বলবো না, কখনোই না। যারা অ্যাথলিট হয় তারা প্রাসের গতি যে থিওরিটা তোমরা বলবে সেই থিওরিটা তারা কখনোই পড়ে না, তারা টেকনিকটা জানে, কোন টেকনিকের ব্যাপারটা হয়। তোমাদের যদি বিষয়টা সম্বন্ধে একটুখানি আইডিয়া ঠিকঠাক না থাকে, তোমরা যদি দেখতে চাও তোমরা ইউটিউবে ডিসকাস তো দেখতে পারো, কিংবা তোমরা প্রত্যেকেই কম বেশি উড়তা পাঞ্জাব সিনেমাটা দেখেছো। তো উড়তা পাঞ্জাব সিনেমাতে এই জিনিসটা দেখানো হয় যে ইন্ডিয়া থেকে পাকিস্তান বর্ডারে একটা বিশেষ জিনিস পাঠানো হয়, নাম বলবো না আমি কি বিশেষ জিনিসটা। তো সেই বিশেষ জিনিসটা একটা বিশেষ ওয়েতে পাঠানো হয়, যে ওয়েতে পাঠানো হয় সেই ওয়েটাই হচ্ছে মোশনবে প্রজেক্টের ওয়ে, বা সেটাই হচ্ছে তোমার ডিসকাস থ্রো উড়তা পাঞ্জাবে দেখায়। তো তোমরা পারলে পরে উড়তা পাঞ্জাবের ফার্স্ট সিনটা দেখতে পারো, ঠিক আছে? তোমরা গোটা ফিল্মটা দেখতে পারো, বা উড়তা পাঞ্জাবের যে ফার্স্ট সিন শাহিদ কাপুরের, সেখানে তোমরা দেখতে পারো যে কী করে এখানে মোশনবে প্রজেক্টাইল জিনিসটা দেখানো হচ্ছে। ওকে, তো সেখানে তোমরা দেখতে পারো। তো এবার আমি মোশনবে প্রজেক্টাইল বা প্রাসের গতি ডেফিনেশনে আসি। সেটা হলো ভূপৃষ্ঠভাগের কাছাকাছি কোনো বিন্দু থেকে কোনো বস্তুকে যে কোনো দিকে ছুড়ে দিলে পরে তাকে প্রাস বলা হয়। ভূপৃষ্ঠভাগের কাছাকাছি কোনো বিন্দু থেকে কোনো বস্তু যদি ছুড়ে দেওয়া হয় তখন তাকে বলা যাবে প্রাস। তো সেক্ষেত্রে তোমরা দেখো আমি বোর্ডে একটা ছবি এঁকেছি, দেখতে পাচ্ছ। তো সেখানে এখানে একটা সার্টেন পয়েন্ট হচ্ছে ও অরিজিন। তো এখানে কেউ একটা দাঁড়িয়ে আছে মনে করো, এই অরিজিন ও থেকে কি করলো, ও একটা বস্তুকে আমি ছুঁড়ে মারলাম, তাই তো? কয়টা বস্তু এবার এমনভাবে ছুড়লাম এবং এমনভাবে ছুড়লাম যার ফলে কি হচ্ছে যে বস্তুটা একটা যে মোশনটা পাচ্ছে সেটা হচ্ছে এইরকম টাইপের একটা কার্ভ টাইপ মোশন পাচ্ছে। এবং এটা যে কার্ভ টাইপের মানে এরকম একটা কার্ভ পথে গিয়ে ও কোনো একটা পয়েন্টে গিয়ে পড়ছে। সাপোজ এইখানে পয়েন্টে গিয়ে পড়ছে। এবার তুমি যে পজিশনে দাঁড়িয়ে জিনিসটাকে ছুড়লে, যে পজিশনে দাঁড়িয়ে তুমি জিনিসটাকে ছুড়লে এবং বস্তুটা যেখানে গিয়ে পড়লো, সেই যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা আর দিয়ে প্রকাশ করি, সেটা মানে রেঞ্জ বা সীমা বলা হয়। এবার যে বস্তুটাকে তুমি ছুঁড়ে মারবে সেই বস্তুটা একটা নির্দিষ্ট সময় পরে একটা সর্বাধিক উচ্চতা কভার করে, ঠিক আছে? তো একটা সর্বাধিক উচ্চতা কভার করে, সেই সর্বাধিক উচ্চতাকে বলা হয় এইচ, এবং একটা নির্দিষ্ট সময় পরে আবার সেই সর্বাধিক উচ্চতাকে নেমে সে আগের জায়গায় ফিরে চলে আসে। এইবার এই গোটা পথটা দিতে গেলে যারা অ্যাথলিটস যারা থাকে, এই অ্যাথলিটসদের এই রো বা নিক্ষেপণ যে খেলাটা হয় বা ডিসকাস থ্রো যে খেলাটা হয়, সেই ডিসকাস থ্রো খেলাতে তাদের যে মেইন যে ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিংটা হচ্ছে যে বস্তুটাকে ছুড়বে সেই বস্তুটা যেন সুন্দরভাবে এই পথটা মেনটেন করে যায়, যাতে করে মাঝখানে কোনো রাস্তাতে যাতে করে বলটা বা যে কোনো জিনিসটা সেখানে মাঝ রাস্তায় পড়ে না যায়। তো এইভাবে ওকে ট্রেনিং দেওয়া হয়, এবং এই ট্রেনিংটা দেওয়ার জন্য দুটো জিনিস দরকার, এক স্কিল, দুই তোমার মাসেল পাওয়ার। এই দুটো জিনিস দরকার। স্কিল আর মাসেল পাওয়ারের কম্বিনেশনে যেটা হয় সেটা প্রাসের গতি বা মোশনবে প্রজেক্টাইল, যেটা সেই মোশনবে প্রজেক্টে জিনিসটা তৈরি হয়। দুটোর মধ্যে স্কিল মাসেল পাওয়ারের মধ্যে যদি কোনো একটা ডাউন হয়ে যায় তাহলে পরে কিন্তু এই পারফেক্ট এই মোশনটা পাবে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, তুমি একটা তো খেলার একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে যে অতটা দূরের মধ্যে পাঠাতে হবে। যে অ্যাথলিট যতটা দূরে বল পাঠাবে ছুঁড়ে মারবে সেই অ্যাথলিট উইনার হবে। অবভিয়াসলি মেজারমেন্ট করা হয়, তুমি যে পজিশনে দাঁড়িয়ে আছো সেখান থেকে তুমি যে জায়গাটা ছুঁড়ে মারলে তার মধ্যে তোমার একটা ডিস্টেন্স দেওয়া হয়, এবং যে যত বেশি ডিস্টেন্স কভার করাতে পারবে সে সেই খেলাতে উইনার, এটা জানো মোটামুটি। তো সেক্ষেত্রে এই যে আমি ডিস্টেন্সটা মেজার করছি, দ্যাট ইজ আর, যে ডিস্টেন্সটা মেজারমেন্ট সেটা আর। এবার কোন বলটা কতটা ডিস্টেন্সে গিয়ে পড়বে, যে অ্যাথলিট বলটা ছুটছে সেই বলটা কতটা ডিস্টেন্সে গিয়ে পড়বে, সেটা পুরোপুরি ডিপেন্ড করছে কিসের উপরে, দুটো জিনিস উপরে, একটা স্কিল, দুটো মাসেল পাওয়ার। মাসেল পাওয়ার দিয়ে তোমার যেটা দিতে হয় সেটা ভেলোসিটি দিতে হয়, প্রথম কথা। মাসেল পাওয়ার দিয়ে যেটা দিতে হয় সেটা ভেলোসিটি। তুমি যদি সার্টেন ভেলোসিটি না দাও, তুমি যতই স্কিল করে বলটা ছোড়ো না কেন, তোমার কিন্তু রাস্তা কভার করবে না। ওকে, তো তোমার সেক্ষেত্রে গায়ের জোর চাই, সাফিসিয়েন্ট জোর চাই সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে তোমার ভিজুয়ালটা পুরোপুরি দিতে হবে কিন্তু তোমার গায়ের জোর। সেকেন্ড আসি স্কিলে। এই যে অ্যাঙ্গেলটা দেখতে হচ্ছে আলফা, এই অ্যাঙ্গেল আলফাটাই হচ্ছে স্কিল। এই যে কোনো প্রাসের গতির ক্ষেত্রে একটা সুইটেবল অ্যাঙ্গেল থাকে, সুইটেবল আলফা থাকে। সেই সুইটেবল অ্যাঙ্গেল কি সেটা আমরা টপিকের শেষে জানতে পারবো। সুইটেবল অ্যাঙ্গেলটাকে আমি আগে কিছু বলছি, সেটা সারপ্রাইজ থাকুক। আমরা টপিকের শেষে আমরা এই যে একটা মোশনবে প্রজেক্টাইল দেওয়ার জন্য বা এই যে কার্ভ পাথ, যেটা সেই কার্ভ পাথটা পাওয়ার জন্য সুইটেবল কতটা অ্যাঙ্গেল দরকার সেটা আমরা একেবারে জানতে পারবো। যে টপিকটা যে পড়ছি সেই টপিকের একেবারে এন্ডে গিয়ে আমরা জানতে পারবো। তো স্কিল আর এবার স্কিল আর মাসেল পাওয়ারের, এবার তুমি মাসেল পাওয়ার দিলে সাপোজ স্কিল থাকলো না, মানে তোমার অ্যাঙ্গেলটা যে সুইটেবল অ্যাঙ্গেলটা দরকার সেই সুইটেবল অ্যাঙ্গেল না দিয়ে তোমার যদি অ্যাঙ্গেলটা কম বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মোশনটা ঠিকঠাক হবে না, মানে এই রাস্তাটা কিন্তু কভার করবে, ঠিক আছে? এই রাস্তাটা কভার করবে। তাহলে স্কিল মানে দ্যাট ইজ অ্যাঙ্গেল আর মাসেল পাওয়ার দ্যাট ইজ ভেলোসিটি, কম্বো হয়ে পুরোপুরি এই পাথটা যাবে, এই কার্ভ পাথটা কভার করবে এবং কার্ভ পাথ কভার করে একটা সার্টেন ডিস্টেন্স যাবে, এবং সেক্ষেত্রে
আমরা রেঞ্জ পাবো বা একটা ডিস্টেন্স পাবো, দ্যাট ইজ আর, এবং একটা সার্টেন হাইট এখানে কভার হবে। এই যে গোটা যে মোশনটা, এই গোটা মোশনটাকে বলা হয় প্রজেক্টাইল বা প্রাসের গতি। এইবার আমাদের মেইন যেটা কাজ সেটা হচ্ছে এই প্রাসের গতি বা মোশন বা প্রজেক্টাইলটাকে উইথ দ্য হেল্প অফ ফিজিক্স জিনিসটাকে এক্সপ্লেনেশন করা। তো ফিজিক্স কিভাবে বিষয়টা এক্সপ্লেনেশন করবে সেই বিষয়টা নিয়ে এখন আমরা দেখব। ওকে, তো সেই বিষয়টা দেখার আগে আমাদের প্রত্যেকটা আমাদের অবশ্যই যে ইকুয়েশন অফ মোশন মানে এফ ইকুয়াল টু এম এ, যেহেতু আমি আগের ভিডিওতে আমাদের ইকুয়েশন অফ মোশন বা এফ ইকুয়াল টু এম এ সম্বন্ধে আলোচনা করে এসেছি, তার জন্য আমি কিন্তু এই ব্যাপারটা সম্বন্ধে আলোচনা করি। যদি না আলোচনা করতাম তাও তোমাদের সেখানে জানা ছিল। তার কারণ হলো যে তোমরা অলরেডি সেটা ক্লাস 9 এ পড়াশোনা করে এসেছো। এবার এক্ষেত্রে প্রত্যেকটা জিনিসকে আমাদের এক্সপ্লেনেশন করতে গেলে পরে আমাদের এখানে প্রত্যেকটা পার্টকে ইকুয়েশন অফ মোশনের সাহায্যে কিন্তু বিষয়গুলোকে এক্সপ্লেনেশন করতে হবে। এবার দ্বিতীয় কথা, সবার আগে আমাদের কাজ হচ্ছে যে পাথটা কভার করে এই বস্তুটা গেল, যে বস্তুটা যে সার্টেন কার্ভ পাথটা কভার করে গেল, সেই কার্ভ পাথের ইকুয়েশন অফ মোশন বা সেই কার্ভ পাথের ইকুয়েশন অফ মোশন বলবো না, সেই কার্ভ পাথের ইকুয়েশন বার করা, বা যে পথ গেল বা ট্রাজেক্টরির ইকুয়েশন বা ট্রাজেক্টরি যে ইকুয়েশনটা, সেই ট্রাজেক্টরির ইকুয়েশনটা বার করা হলো আমার প্রথম কাজ, বা যেটাকে বলা হয় সঞ্চার পথ। তোমাদের বই লেখা হচ্ছে পাশের সঞ্চার পথ বা লোকাস। তোমাদের বই যে কাজটা শেষে করেছে সেই কাজটা আমি শুরু করো, সেই কাজটাকে আমি শুরু করো, সেখান থেকে বাকি জায়গাতে যাবো। দেখতে পাবে তোমাদের অনেক যে বাকি যে ডিরাইভেশনগুলো সেগুলো অনেক সুবিধা হবে। মানে যেটা কাজটা শেষ করেছে বা প্রাচীর সঞ্চার পথের সমীকরণ, তোমরা যারা প্রাচ পড়েছো এটারে তার প্রত্যেকেই যারা প্রাচীর সঞ্চার পথের সমীকরণ প্যারাবোলিক শেখাবে বা অধিবৃত্তাকার শেখাবে, আমি সেখান থেকেই কাজটা শুরু করবো। আমার কাজ শুরু হবে সেখান থেকে। আমি অধিবৃত্ত, তার মানে তোমরা এটুকু বুঝতে পারছো এই পথটা হচ্ছে অধিবৃত্তাকার। তো দেখা যাক, আমি আগে কিছু বলবো না। আমরা যদি দেখি যে অধিবৃত্তের ইকুয়েশন চলে আসে, যদি এই পাথের ইকুয়েশন বার করতে গিয়ে যদি আমরা দেখি যে অধিবৃত্তের ইকুয়েশন চলে আসলো, তাহলে আমি ইজিলি বলতে পারি যেটা অধিবৃত্তাকার পথের সমীকরণ। আর যদি না আসে তাহলে আমি বলবো যে অধিবৃত্তাকার পথের সমীকরণ না। এইবার মোশনের প্রজেক্টের বা প্রাচীর গতি শুরু করার আগে আমি কিছু বেসিক জিনিস তোমাদের একটু বলবো, যেটা তোমরা বোর্ডে দেখতে পাবে। তো তারপরে আমরা আমাদের মেইন যে পার্টটা সেটা চলে আসছি। সো লেটস স্টার্ট, শুরু করি। খুব ইন্টারেস্টিং জিনিসটা। ওকে, সো আমরা কিছু জিনিস একটু বোর্ডে বলি। তো যে বিষয়গুলো তোমাদের সুবিধা হবে সেটা তোমরা একটা নোট বলে লিখবো, একটু নোট বলে তোমরা লিখে রাখতে পারো। আমি এখানে লিখছি। ওকে, তার আগে বলি একটা কথা, সেটা হচ্ছে এই যে এখানে অ্যাক্সিস দিয়ে এক্স অ্যাক্সিস, সাপোজ এটা ওয়াই অ্যাক্সিস। দেখো আমরা প্রত্যেকে ডিসপ্লেসমেন্টে থাকে না, সেই ডিসপ্লেসমেন্টকে আমরা কি করে এক্সপ্রেস করেছিলাম? ডিসপ্লেসমেন্টকে আমরা বলেছিলাম হচ্ছে আর ভেক্টর। ডিসপ্লেসমেন্টকে আমরা এক্সপ্রেস করেছি আর ভেক্টর। সো হোয়াট ওয়াজ ভেলোসিটি? ভেলোসিটি ভি ভেক্টর ইকুয়ালস টু হোয়াট? dr dt। এটা ছিল dr dt। এই টার্মটাকে লেখা হয়ে থাকে আর ভেক্টর ডট, মাথায় একটা ডট। এই আর ভেক্টর মাথায় ডট, এই কথাটার অর্থ হচ্ছে কোনো একটা ফাংশনকে, স্পেসিফিক্যালি কোনো একটা ফাংশনকে যদি আমরা টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে পরে সেই ফাংশনের মাথায় ডট দেওয়া হয়। এখন তোমরা বলতেই পারো যে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে কেন? যদি সেটাকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ না করে আমরা অন্য কোনো কিছু রেসপেক্টে করি, ডেরিভেটিভ করি বা পজিশনের রেসপেক্টে করি, তাহলে সেখানে প্রাইম সাইনটা দেওয়া। যদি আমি ধরো এই আটটাকে যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতাম তাহলে আমি দিতাম আর প্রাইম, বা যেহেতু টাইমের রেসপেক্টে করা হচ্ছে সেটা আর ডট, এটা লেখা হয়ে থাকে। এটা হায়ার ফিজিক্সের বইয়ে তোমরা যখন ফিজিক্সকে পড়বে বা ইঞ্জিনিয়ারিং পড়বে যখন, তো ফিজিক্স যখন হায়ার ফিজিক্স পড়াশোনা করবে, তো সেক্ষেত্রে তোমরা দেখবে যে সমস্ত টার্মকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় তাদেরকে মাথায় ভেক্টর দিয়ে ডট সাইন দিয়ে লেখা হয়। দিস আর ভেক্টর ডট, দিস ভেলোসিটি। নাও দ্য নেক্সট ওয়ান ইজ অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন, দিস এ ভেক্টর। অ্যাক্সেলারেশন মানে কি? ডিভিডিটি, মানে ডিভিডিটি। সো ডিভিডিটিকে আমরা কি লিখতে পারি? ভি ভেক্টর ডট। ডিভিডিটিকে আমরা লিখতে পারি ভি ভেক্টর ডট। এবার অ্যাক্সেলারেশন আরেকটা রূপ আছে, সেই রূপটা কি? এ ভেক্টর ইকুয়ালস টু ডিভিডি অফ ভি, মানে আমরা কি দেখলাম? ভি মানে হচ্ছে ডিআর ডিটি, মানে আর ভেক্টর ডট। ভি মানে কি? ডিআর ডিটি, মানে আর ভেক্টর ডট। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? ডিভিডি অফ আর ভেক্টর ডট। এই ডিভিডি অফ আর ভেক্টর অর্থে বলা হয় আর ভেক্টর পাশাপাশি ডবল ডট, আর ভেক্টর ডবল ডট। দিস ইজ দ্য অ্যাক্সেলারেশন, আর ভেক্টর ডবল ডট। ওকে, আর ভেক্টর ডবল ডট এই ব্যাপারটাকে বলা হয়। তো ওই বিষয়টাই আমাদের একটু লক্ষ্য করার মতো বিষয় ছিল, যেটা আমি তোমাদের সাইড নোট বলে এখানে লিখে দিলাম। ঠিক আছে? এইবার
কাম টু দ্য টপিক। এবার আমরা যে বস্তুটাকে নিয়ে মেনলি ডিল করছি, যে বস্তুটার উপর মেনলি প্রজেক্টের মোশন বা প্রাথমিক গতি দেওয়া হচ্ছে, সেই বস্তুটার ভর আমরা মনে করলাম এম। তো সেক্ষেত্রে যেটা করা হলো সেটা হচ্ছে এম, যেটা হচ্ছে বস্তুর ভর, এবারে এম ভরের যে বস্তুটি আছে সেই এম ভরের বস্তুটিকে ও বিন্দু থেকে কি করা হলো, ও বিন্দু থেকে একটা প্রাথমিক বেগ দ্যাট ইজ v0, এই v0 প্রাথমিক বেগ দিয়ে ছোড়া হলো। এম ভরের বস্তুটিকে ও বিন্দু থেকে যে v0 প্রাথমিক বেগ, সেই v0 প্রাথমিক বেগ দিয়ে কি করা হলো, বস্তুটিকে ছোড়া হলো। এবং অবভিয়াসলি এই বস্তুটিকে যে v0 প্রাথমিক বেগ দিয়ে ছোড়া হলো সেটাকে এই যে ভূমিতল যেটা মানে এক্স অক্ষ যেটা বা যেটা হরাইজন, সেই হরাইজনের সাথে কি করা হলো, আলফা অ্যাঙ্গেল করে, দেখতে পাচ্ছ আলফা অ্যাঙ্গেল করে বস্তুটাকে v0 বেগ দিয়ে ছোড়া হলো। এবার তারপরে কি হচ্ছে, এবং তারপরে আলফা অ্যাঙ্গেল করে ছোড়া হলো, এবং তারপরে কি হবে, একটা নির্দিষ্ট দূরত্বে এসে পড়বে। এবার যেহেতু v0 যে ভেলোসিটিটা, সেই v0 ভেলোসিটি এখানে কি হচ্ছে, আলফা অ্যাঙ্গেল করে আছে, মানে আমি যখন বস্তুটাকে ছুটছি আমি একটা v0 এরকম ভেলোসিটিতে ছুটছি। এবার ও যেহেতু আলফা অ্যাঙ্গেল করে আছে, তো আলফা অ্যাঙ্গেল করে থাকার জন্য এই v0 দুটো কম্পোনেন্ট হবে, একটা x অক্ষ বরাবর একটা কম্পোনেন্ট, একটা y অক্ষ বরাবর একটা কম্পোনেন্ট। সো x অক্ষ বরাবর ওর যে কম্পোনেন্টটা হচ্ছে দ্যাট ইজ v0 cos আলফা, এবং y অক্ষ বরাবর ওর যে কম্পোনেন্টটা হচ্ছে দ্যাট ইজ v0 sin আলফা। বেশ ফাইন। এইবার এই অবস্থায় ওর যে ইকুয়েশন অফ মোশন যেটা, সেটা কি হবে, তাহলে m হচ্ছে বস্তুর ভর, আলফাকে বলা হয় অ্যাঙ্গেল অফ প্রজেকশন, অ্যাঙ্গেল অফ প্রজেকশন বা প্রজেকশন অ্যাঙ্গেল বলা হয়। তাহলে সেক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন of the particle, যে পার্টিকেলটা, সেই পার্টিকেলের ইকুয়েশন অফ মোশন কি হবে, আচ্ছা এখানে মেইনলি দুটো অ্যাক্সিসে আমাদের কাজ করতে হবে, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। ওকে, এবার যে বস্তুটাকে ছোড়া হচ্ছে আমরা খেয়াল করে দেখি এক্স অক্ষ বরাবর বস্তুর উপর কোনো রকম কোনো বল প্রয়োগ হচ্ছে। যদি এক্স অক্ষ বরাবর বস্তুর বল হয় Fx হয়, যদি এক্স অক্ষ বরাবর বস্তুর উপর প্রযুক্ত বল Fx হয়, তাই তো, দেন Fx উইল বি 0, কারণ এক্স অক্ষ বরাবর বস্তুটার উপরে কোনো রকম কোনো বল প্রয়োগ আমরা কিন্তু করছি না। এক্স অক্ষ বরাবর তুমি খেয়াল করে দেখো, বস্তুটা যদি এক্স অক্ষ বরাবর বল প্রয়োগ করতাম তাহলে কিন্তু বস্তুটা কিন্তু এক্স অক্ষ বরাবর একটা মোশন করবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু হয়নি। সো দ্যাটস ওয়াই Fx ইকুয়াল টু 0। কিন্তু Fy, মানে ফোর্সের যে y কম্পোনেন্ট, সেটা কি হবে, এবার বস্তুটা যখন রাস্তা দিয়ে যাচ্ছে, সাপোজ বস্তুটার মনে করো এরকম পজিশন, এই সমস্ত জায়গায় বস্তু আছে, এখানে এরকম আমি একটা পজিশন দেখাচ্ছি, প্রত্যেকটা মোমেন্টে কিন্তু বস্তুটার যে ওজন, সেই ওজনটা কিন্তু নিচের দিকে ক্রিয়া করছে। প্রতিটা মুহূর্তে বস্তুর যে ওজন, সেই ওজনটা নিচের দিকে ক্রিয়া করছে, এখানে বলো বা এখানে বলো বা এখানে বলো, প্রত্যেকটা জায়গায় বস্তুটার ওজন কিন্তু নিচের দিকে ক্রিয়া করছে। তবে বস্তুটার ওজনটা ক্রিয়া করছে কোন অক্ষ বরাবর, নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর, কারণ পজিটিভ ওয়াইটা এই দিকে আছে, সো নেগেটিভ ওয়াই নিচের দিকে। তো সেক্ষেত্রে আমরা Fy ইকুয়াল টু বলতে পারি what মাইনাস m, Fy বলতে পারি মাইনাস m না। এবার আমাদের কাজ কি, এবার Fx মানে কি, আমরা x মানে জানি ma, এবার a মানে কি, a মানে দেখলাম আমাদের x ডাবল ডট, সরি r ডাবল ডট, a মানে দেখলাম r ডাবল ডট। এবার আমরা এখানে কি নিয়ে কাজ করছি, Fy x কম্পোনেন্ট নিয়ে কাজ করছি, তাহলে F ইকুয়াল টু ma, তাহলে m এর জায়গায় আমরা লিখতে পারি m r ডাবল ডট, বা সেখানে r ডাবল ডট না লিখে আমরা লিখব x ডাবল ডট। কেন, কারণ আমরা যেহেতু ওর x কম্পোনেন্টটা নিয়ে কাজ করছি, সেখানে আমরা কি লিখলাম, m x ডাবল ডট ইকুয়াল টু 0, m x ডাবল ডট ইকুয়ালস টু 0। সো x ডাবল ডট ইকুয়ালস টু 0, কেন, যেহেতু m নট ইকুয়াল টু 0, যেহেতু m নট ইকুয়াল টু 0, মানে বস্তুর ভরটা কখনো শূন্য হতে পারে না, তার জন্য এটা 0 হলো। সো x ডাবল ডট ইকুয়াল টু 0 কথাটার মানে কি, x ডাবল ডট মানে d2x dt2, সো d2x dt2 ইকুয়াল টু 0, সো d2x dt2 ইকুয়াল টু 0। এবার d2x dt2 কে আমি লিখতে পারি কি, dt of dx dt, dt of what, dt of dx dt, fine, that's equal to 0. So d of dx dt, that's equal to 0 into dt, that's equal to 0 into dt। তাহলে এবার যে বিষয়টা দাঁড়াচ্ছে, this is nothing but a differential equation, obviously এই লাইনটি আমরা ফলো করি, this is nothing but a differential equation, obviously it's a second order differential equation। তো বিষয়টাকে আমরা লিখতে পারি dt of dx dt equal to 0, so d of dx dt equal to 0 dt। Now integrating
Now integrating. So after integration, what do we get? Integration d of dx dt, that's equals to integration 0 dt. Now see, d এর সাথে যখন কোনো কিছু থাকে, সাপোজ ইন্টিগ্রেশন dx মানে x, ইন্টিগ্রেশন dy মানে y, ইন্টিগ্রেশন d of cos theta is cos theta, obviously plus c কারণ এখানে কনস্ট্যান্ট থাকছে। সো ইন্টিগ্রেশন d of মানে d এর সাথে হাতি ঘোড়া বাঘ ভালুক ডাইনোসর যাই হোক না কেন ইন্ডিকেট করলে পরে সেটাই ব্যাক করে চলে আসে। তার মানে এখানে আছে ইন্টিগ্রেশন d of dx dt, তার মানে কি হয়, দ্যাট ইজ নাথিং বাট dx is nothing but dx equals to, এবং আমরা জানি জিরো ইন্টিগ্রেশন করলে কি হয়, কনস্ট্যান্ট। সো লেট দিস কনস্ট্যান্ট বি a, আসলে লিখলাম সে, লেট দিস কনস্ট্যান্ট বি a, আসলে লিখলাম সে। ওকে, সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, ওকে ফাইন। এবার কাজ আছে, পরের কাজে আমরা আসবো, পরে আসি। fy টা করি, fy মানে কত, m y ডবল ডট, দ্যাটস ইকুয়ালস টু মাইনাস mg। সো m both side থেকে ক্যান্সেল হয়ে গেল, সো y ডবল ডট মানে হোয়াট, d2y dt2। আচ্ছা বাই দ্য ওয়ে এখানে বুঝতে পেরেছো এখানে x ডবল ডট লিখেছি, সো f ইকুয়াল টু ma, সো এটা y কম্পোনেন্ট বরাবর, তার জন্য y ডবল ডট লিখেছি, দ্যাটস ইকুয়ালস টু মাইনাস g। সো এটাকে লেখা যায় dt অফ dy dt, that's equals to minus d. So d of dy dt, that's equals to minus g dt. Now integrating, so both side integration কি হয়, integration d of dy dt, that's equals to minus integration g dt plus a constant b, say প্লাস সাথে আমি একটা কনস্ট্যান্ট দিলাম, সেটা হচ্ছে b, এটা ধরে নিই। তাহলে একই হবে ইন্টিগ্রেশন d of dy dt মানে কত, dy dt হচ্ছে ফাইন, ইকুয়ালস টু মাইনাস g, g তো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন dt মানে t, সো মাইনাস gt প্লাস b। লেট দিস ইকুয়েশন নাম্বার 2, তাহলে এটা কত নম্বর ইকুয়েশন দাঁড়ালো, এটা দাঁড়ালো আমার ইকুয়েশন নম্বর 2, সো সমীকরণ 2 এর আমার দাঁড়ালো। ওকে ফাইন, এইবার যেটা মেইন কাজ হবে, এবার যেটা মেইন কাজ হবে সেটা হলো, তো আশা করি এটা বুঝতে পেরেছো এই জায়গাটা, তো একটু দেখে নাও। ওকে, এইবার দেখো আমরা মোটামুটি আমাদের আগের চ্যাপ্টারে আমরা যখন ওই d ইকুয়াল u প্লাস at, s ইকুয়াল ut প্লাস ab স্কয়ার, b স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2s, এই জাতীয় সমীকরণগুলো তখন আমরা অলরেডি আগের সমীকরণে প্রমাণ করেছি। সেখানে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনে প্রমাণ করার ক্ষেত্রে আমরা কিন্তু বাউন্ডারি কন্ডিশনগুলো একটা জায়গায় করেছি, এবং সেই বাউন্ডারি কন্ডিশন না করলে পরে আমরা এই আননোন যে কনস্ট্যান্ট থাকে ab, সেগুলো ভ্যালু আমরা বার করতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের একটা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। তো সেই বাউন্ডারি কন্ডিশনটা কেমন হবে, সো দেখা যাক। সো এখানে যেটা হবে, সো এখানে আমরা একটু এক নং সমীকরণে যে dx dt টার্মটা আছে, এই dx dt টার্মটাকে আমরা এই dx dt কে কি বলা হয়, x ডট। এবার dx dt কি ভেলোসিটি, কিরকম ভেলোসিটি, যেটা হচ্ছে x ডট মানে হচ্ছে x অক্ষ বরাবর যে ভেলোসিটিটা হচ্ছে। এবার x অক্ষ বরাবর যে ভেলোসিটি হচ্ছে, সেই ভেলোসিটিটা আমরা vx নাম দিই। সেই vx টা কি হবে একটু ভালো করে খেয়াল করো, আমরা কত বেগ দিয়ে ছুড়েছিলাম, ওকে v0 বেগ দিয়ে ছুড়েছিলাম। এবার v0 বেগ দিয়ে যখন ওকে ছুড়লাম, ছোটার পরে কি হচ্ছে, ও পুরোপুরি দুটো কম্পোনেন্টে ভাগ হচ্ছে, একটা সাইন একটা কস। তাহলে x অক্ষ বরাবর কি আছে, কস। তাহলে এটা vx ইকুয়ালস টু হবে না v0 cos আলফা। সো vx ইকুয়াল টু কত হচ্ছে, v0 cos আলফা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ফাইন, নাও রিকল ইকুয়েশন 1। ইকুয়েশন 1 কে রিকল করা হয়, দেখো ইকুয়েশনে কি লেখা আছে, dx ইকুয়াল টু a। সেই dx ইকুয়াল টু a এর জায়গায় আমরা কি বলতে পারি, সো dx dt equal to a, and this derivative is nothing but vx, that's equals to a, vx that's equals to a, okay। so এই যে কনস্ট্যান্ট যেটা আছে, কনস্ট্যান্টের ভ্যালু কি দাঁড়াচ্ছে, সেই কনস্ট্যান্টের ভ্যালু দাঁড়াচ্ছে আবার vx। so a equal to what, a equals to 6 vx, fine, okay। so a equals to what, a equals to vx, এটা আমার দাঁড়ালো। okay, so obviously এটা obviously at equal equation 1 at time
t equal to obviously at time t equal to 0 সময় আমরা এই কাজটা এখানে করব, তাই তো? ওকে, নাও recall equation 2. Now recall equation 2. Okay. ওকে, দাও একটা কাজ করি। তাহলে এক নং সমীকরণ আমরা যেটা দেখতে পেলাম যে a যে কনস্ট্যান্টটা, সেই a কনস্ট্যান্টের ভ্যালু তাহলে কত দাঁড়ালো? bx আর। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি that is x dot মানে dx dt that's equals to what? dx x dot মানে dx dt, তাই তো? that's equals to what? dx. তো dx equals to কত? তো dx মানে আমরা দেখলাম dx মানে কি ছিল? v0 cos alpha, that's v0 cos alpha। তাহলে এটাকে আমরা দিয়ে দিলাম ইকুয়েশন নাম্বার 3। এটা দিলাম আমরা কত? ইকুয়েশন নাম্বার 3। এটা আমাদের কাজ আছে, এটা থাকলো ইকুয়েশন নাম্বার 3 হয়, এটা থাকলো ফাইন। নাও recall equation 2, recall equation 2। আচ্ছা, equation 2 recall equation 2 এবার at t equal to 0 Don't wanna talk, I need a moment before I go. okay, sorry for the interruption. Now at equation 2, recall equation 2, so at t equal to 0 তাহলে দেখো এখানে আছে কি dy dt, তাই তো? so dy dt equal to কত হয়? that's equals to y dot, dy dt মানে কত হচ্ছে? y dot। so y dot মানে কি? y dot মানে হচ্ছে y অক্ষ বরাবর আমরা বলতে পারি, বা y dot না বলে আমরা বলতে পারি dy, তাই তো? মানে কি y অক্ষ বরাবর কি হচ্ছে? y অক্ষ বরাবর বস্তুর যে বেগটা, তাহলে বস্তুর বেগটা v0, তো y এর কম্পোনেন্ট কত? v0 sin alpha। এবার আগের সমীকরণে t এর কোনো টার্ম ছিল না, বাট এই সমীকরণে t এর টার্ম আছে। এবার at t equal to 0 আমরা দুই নং সমীকরণে যদি t বসাই তাহলে b এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? then b equals to dy dt, তাহলে b equal to কত দাঁড়াচ্ছে? dy dt, and this dy dt is nothing but what? dy, this dy dt is nothing but dy। তাহলে ফাইনালি তাহলে b এর মানে a এর ভ্যালু আমরা পেয়েছিলাম dx আর b এর ভ্যালু পেলাম dy, then what will be dy dt? তাহলে ইকুয়েশন 2 এর dy dt কত দাঁড়াচ্ছে? বা dy dt তে আমরা ছোট করে y dot লিখে দিই। so y dot that's equals to minus dt plus dy, y dot equals to কত আছে? minus dt plus dy, দিয়ে যাবে। এখন এই জায়গাটা আমরা dx লিখেছিল, তার জন্য এক নং সমীকরণটা যেটা 3 নং সমীকরণে কনভার্ট হলো, মানে x dot equal to bx equal to v0 cos alpha। তাহলে এখানে দুই নং সমীকরণটা যে হলো y dot equal to minus dt plus dy, তো সেক্ষেত্রে y dot টা কত দাঁড়াচ্ছে? minus dt plus dy মানে কত হচ্ছে? dy মানে হচ্ছে আমরা দেখলাম কিছুক্ষণ আগে কি লেখা আছে? dy মানে v0 sin alpha, that is what? v0 sin alpha। so this is what? this is my equation number 4। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 4। তাহলে এত কাজ করে আমরা কি পেলাম? আমরা ভেলোসিটিটা পেলাম, জাস্ট আমরা ভেলোসিটি পেলাম। ভেলোসিটি হচ্ছে x অক্ষ বরাবর ভেলোসিটি এক্সপেরিমেন্টটা পেলাম, আর y অক্ষ বরাবর আমরা ভেলোসিটি এক্সপেরিমেন্টটা পেলাম। এইবার আমাদের মেইন কাজ বাকি, আমাদের কিন্তু ভেলোসিটি বার করলে হবে না, আমাদের মোটো হচ্ছে পাথ ইকুয়েশন অফ পাথ যেটা বা ট্র্যাজেক্টরির যে ইকুয়েশনটা, সে ট্র্যাজেক্টরি ইকুয়েশনটা বার করতে। তো পাথ বা পাথের ইকুয়েশন বার করতে গেলে বা ট্র্যাজেক্টরি ইকুয়েশন বার করতে গেলে আমার মেয়েটি যেটা দরকার যে বস্তুটা বা পার্টিকেলটা কতটা দূরত্ব অতিক্রম করবে, তাই তো? কতটা দূরত্ব অতিক্রম করবে বা বস্তুটা অতিক্রম দূরত্ব আমরা বার করে ফেলতে পারি, তাহলে পরে আমরা ট্র্যাজেক্টরিয়াল যে ইকুয়েশনটা বা পাথের যে ইকুয়েশনটা, সেই পাথের ইকুয়েশন কিন্তু আমরা অত্যন্ত সহজে পেয়ে যাবো। তাহলে এখন আমাদের মেইন কাজটা এখন আমাদের কিন্তু বাকি রয়ে গেছে। মেইন কাজটা কি? নাও ওকে, এই সাইডটা লেখা হয়ে গেছে, সো এই সাইডটা মুছে দেওয়া যাক। এবার এখান থেকে শুরু করি। সো নাও recall equation 3, recall equation 3। 3 নং সমীকরণটা আমরা একটু রিকল করব। সো 3 নং সমীকরণটা কি ছিল একটু লিখি। 3 নং সমীকরণটা ছিল x dot that's equals to v0 cos alpha, x dot equals to v0 cos alpha। এবার x dot মানে কি? x dot মানে হচ্ছে আমাদের dx dt, x dot মানে হচ্ছে dx dt। so dx dt is what? that is v0 cos alpha। so dx that is v0 cos alpha into dt। now integrating both sides, তাহলে কত হবে? integration dx that's equals to integration v0 cos alpha
dt plus c হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সে আচ্ছা সে লিখে দাও v0 cos alpha dt plus c okay so integration dx is what x equals to v0 cos alpha the constant বাড়িয়ে বেরিয়ে গেল so integration dt হবে t plus c আচ্ছা এটাকে আমরা দিলাম এটা আমরা আচ্ছা আগে আমরা এটাকে কোনো ইকুয়েশন নাম দেব না একবারে বাউন্ডারি কন্ডিশন এখানে করি so at t equal to 0 যখন টাইম কেবল স্টার্ট হচ্ছে সেই মোমেন্ট at time t equal to 0 আমরা কি করলাম এখানে ওকে ফাইন at time t equal to 0 x equal to 0 মানে যখন জাস্ট সময় আমরা শুরু করব কাউন্ট স্টার্ট করব মানে বলটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বা জাস্ট ছুড়লাম সেই মোমেন্টটা হতে বলতে পারো জাস্ট ছুড়লাম সেই সময় ও কোনো রকম কোনো ডিসটেন্স কভার করেনি না এক্স অ্যাক্সিস বরাবর না ওয়াই অ্যাক্সিস বরাবর জাস্ট ছোড়া হলো জাস্ট টাইমটা আমি কাউন্ট করছি মানে খুবই নেগলিজিবল সময় সেটা আমি জিরো ধরতেই পারি কোনো ব্যাপার তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমাদের টিটা তাহলে জিরো যদি হয় তাহলে এক্সটা জিরো হবে এবং পাশাপাশি ওয়াইও জিরো হবে তো যেহেতু ইনিশিয়ালি এক্স দিয়ে কাজ করছি তো সেক্ষেত্রে কি হবে দেন এবার যদি টি এর জায়গায় জিরো বসাও এক্স এর জায়গায় জিরো বসাও এই দিকটা জিরো হয়ে যাচ্ছে আর গোটাটা জিরো হয়ে যাচ্ছে দেন c will be 0 এবার c এর এই ভ্যালুটাকে আমরা কোথায় বসাবো এখানে বসাবো then what will be x that is 0 cos alpha into t suppose this is equation number 5 এটা হচ্ছে equation number 5 হয়ে গেল ওকে fine now recall equation 4 মানে 4 নম্বর সমীকরণ আমরা রিকল করব মানে এই যে তো 4 নম্বর সমীকরণকে রিকল করে কি দাঁড়াচ্ছে y dot that's equals to minus gt plus v0 sin alpha so y dot is y dy dt that's equals to minus gt plus v0 sin alpha okay fine now ready now fine so dy that's equals to minus gt dt plus v0 sin alpha dt now integrate both sides integration dy minus integration gt dt plus integration v0 sin alpha dt plus t say so what will be integration dy that is y equals to minus g to constant integration d dt মানে কত t square by 2 so t square by 2 plus v0 sin alpha the constant into integration dt মানে কত t plus what d now again at t equal to 0 y equal to 0 at t equal to 0 y equal to 0 then যদি y থেকে 0 বসাই t এর থেকে 0 বসাই এখানেও t এর থেকে 0 বসাই টোটালটা 0 হয়ে যাচ্ছে দ্যাট মিন্স হোয়াট উই গেট দ্য ভ্যালু অফ d will be 0 তাহলে সেক্ষেত্রে y কত দাঁড়াচ্ছে সেক্ষেত্রে y দাঁড়াচ্ছে আমার v0 sin alpha into t minus half g t square minus half g t square okay so suppose this is equation number 6 suppose this is equation number 6 so that all okay now আমরা আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি now recall equation 5 এখানেই করব সুবিধা হবে so recall equation 5 কি ছিল x equals to
v0 cos alpha into t. So t, that's equals to x by v0 cos alpha. So t equal to what? X by v0 cos alpha. তো এখন যদি আমরা এই y এর এই এক্সপ্রেশনে t এর জায়গায় x by v0 cos alpha বসাই তাহলে কি হবে? So y equals to v0 sin alpha into x by v0 cos alpha minus half g. t এর ভ্যালু কত হচ্ছে? x by v0 cos alpha তার whole square. So v0 cancel. So y that's equals to x tan alpha minus half gx square by v0 square. Half gx square v0 square 1 by cos square alpha. And 1 by cos alpha whole square and 1 by cos square alpha, that is what? Sec square alpha. 1 by cos square alpha মানে কত? Sec square alpha. So y that's equals to x tan alpha minus half gx square by v0 square. Sec square alpha মানে কত? Sec square alpha minus tan square alpha equal to 1. So sec square alpha equals to 1 plus tan square alpha. So 1 plus tan square alpha. So this is the, এবার এই ইকুয়েশনটাকে একটু ভালো করে খেয়াল করুন। দাঁড়া কি আসলো? y equal to x tan alpha minus half gx square by v0 square 1 plus tan square. This is what? This is equation of path. This is equation of path or trajectory বা projectile. এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে এক্সপ্রেশনটা পেলে সেই এক্সপ্রেশনটাকে বলা হয় থাকে ইকুয়েশন অফ পাথ অর ট্র্যাজেক্টরি অর পজিশন। এই গোটা এক্সপ্রেশন y equal to x tan alpha minus half gx square by v0 square 1 plus tan square alpha। এটাকে বলা হয় ইকুয়েশন অফ পাথ অর ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি অর ইকুয়েশন অফ প্রজেক্টর। এবার কথা প্রসঙ্গে বলি, তোমরা যারা কোঅর্ডিনেট জিওমেট্রি শিখছো এবং তোমাদের মোটামুটি যাদের প্যারাবোলা হয়ে গেছে, তো জেনারেলি প্যারাবোলার ইকুয়েশন হয় এরকম, অনেক চার রকমের হয়। আমি দু রকম দেখাচ্ছি, আইদার y স্কয়ার ইকুয়ালস টু 4x অথবা x স্কয়ার ইকুয়াল টু 4y। এছাড়াও কোনো সময় হয় একটা a কনস্ট্যান্ট যোগ হয় আর কমাচ্ছে, সেক্ষেত্রে প্যারাবোলার ফিগারটা অন্যরকম হয়। তো যখন দুটো চলরাশির মধ্যে জেনারেলি স্ট্রেট লাইনের ইকুয়েশন তো y ইকুয়াল mx অথবা y ইকুয়াল mx প্লাস c। এবার y আর x এই দুটো কোঅর্ডিনেট বা দুটো চলরাশির মধ্যে যখন একটা আরেকটার সাথে লিনিয়ার ওয়েতে না গিয়ে কোয়াড্রেটিক ওয়েতে যখন সম্পর্কটা চেঞ্জ হয়, মানে সাপোজ y স্কয়ার ইকুয়ালস টু x প্লাস সামথিং বা y ইকুয়াল x স্কয়ার প্লাস সামথিং, তখন সেই টোটাল ইকুয়েশন কিন্তু প্যারাবোলিক ইকুয়েশন হয়ে যাবে। কিন্তু ভালো করে এক্সপ্রেশনটা খেয়াল করতে হবে। y ইকুয়াল টু x tan alpha ফাইন্ড আউট দ্য ইকুয়েশন অফ ফাংশন মাইনাস হাফ gx স্কয়ার বাই v0 স্কয়ার। মানে এখানে আছে y আর এখানে আছে x স্কয়ার, তাই না? একটা স্কয়ার, একটা সাথে একটা স্কয়ার সম্পর্ক। তো সেই ধরনের ইকুয়েশনটা হয় প্যারাবোলিক ইকুয়েশন। এন্ড অবভিয়াসলি দিস ইজ স্পেশাল টাইপ অফ প্যারাবোলা। তো এটাকে আমরা শুধুমাত্র প্যারাবোলাই বলে থাকি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সো যেহেতু এটা প্যারাবোলিক ইকুয়েশন, মানে এই যে ট্র্যাজেক্টরিটা, এই ট্র্যাজেক্টরিটা কিরকম হয়? এই ট্র্যাজেক্টরিটা হয়ে থাকে আমার প্যারাবোলিক। এই ট্র্যাজেক্টরিটা হয়ে পুরোপুরি আমার কি প্যারাবোলিক এই ট্র্যাজেক্টরি, সেটা কেন হয়ে থাকে। তো দেখে নাও, তোমার বইয়ে যেটা লাস্ট করা হয়েছিল সেটাই আমরা শুরু করলাম, মানে পুরো কাজটা শেষ থেকে শুরু হলো। তো শেষ থেকে আমরা শুরু করবো জিনিসটা, এবং এটাই এইখানকার মজার বিষয়, মজার জিনিস। এবার এখানে কিছু স্পেশাল কেস বাদ দিয়ে থাকে, জিনিসটা ভালো করে দেখে না, তোমাদের সময় দিচ্ছি, টেক ইউর টাইম। ওকে, এবার
ইকুয়েশন অফ পাথ থেকে আমরা কিছু স্পেশাল কেস করব। তো ফার্স্ট যে স্পেশাল কেসটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে অনুভূমিক রেঞ্জ, ওকে, বা হরাইজন্টাল রেঞ্জ। মানে মেইনলি যে খেলাটা হয় সেটা হচ্ছে গ্লোবাল লিখে বা ডিসকাস থ্রো। তো সেখানে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে তুমি যে পয়েন্ট থেকে ছুটছো বস্তুটাকে বা বলটাকে, সে কতটা ডিস্টেন্স থেকে পড়লো, এখান থেকে কতটা ডিস্টেন্স থেকে পড়লে এই যে মেজারমেন্টটা হবে সেটাকে বলা হয় অনুভূমিক রেঞ্জ বা হরাইজন্টাল রেঞ্জ বলা হয়। তো আমি আগেই বলেছি এর জন্য একটা সুইটেবল অ্যাঙ্গেল আছে, সেই সুইটেবল অ্যাঙ্গেলটা এখানে আলফাকে এক্সপ্রেস করেছি। বাট আলফা তো আমরা একটা আরবিট্রারি অ্যাঙ্গেল ধরে নিয়েছি, বাট আমরা দেখবো একটা সুইটেবল অ্যাঙ্গেলের জন্য যে অনুভূমিক যে রেঞ্জ যেটা থাকে সেই অনুভূমিক রেঞ্জটা ম্যাক্সিমাম, মানে একটা সার্টেন অ্যাঙ্গেল। আমি বলেছিলাম দুটো জিনিস থাকে, মাসেল পাওয়ার স্কিল, দুটো জিনিস লাগে। তো সেক্ষেত্রে এই দুটো জিনিসের মধ্যে তো স্কিল যেটা মানে অ্যাঙ্গেলটা যে ব্যাপারটা থাকে, সেই অ্যাঙ্গেলটা আমরা যেটা বার করবো সেই এই অ্যাঙ্গেলের ব্যাপারটা পুরোপুরি অনুভূমিক রেঞ্জের থেকে, অনুভূমিক রেঞ্জের যে কনসেপ্ট সেখান থেকে এটা আসবে। কি করে আসে সেটা দেখো। সো ওকে, তো এটা মেবি আমাদের ইকুয়েশন হবে 7 হবে, তাই না? এটা মেবি, হ্যাঁ, এটা ইকুয়েশন 7। সো এটা আমাদের খুব কাজে লাগবে। সো রিকল ইকুয়েশন 7। সো ইকুয়েশন 7 টা রিকল করে দেব। কি ছিল ইকুয়েশন 7 টা? y equal to x tan alpha minus half gx square by v0 square 1 plus tan square alpha। এবার ছবিতে আমরা অনুভূমিক রেঞ্জটা দেখি। ছবিতে অনুভূমিক রেঞ্জটা কোন অক্ষ বরাবর দিচ্ছি? y অক্ষ বরাবর। তার মানে আমার অনলি এই ডিসটেন্সটা লাগবে, মানে x অ্যাক্সিসটা লাগবে। সরি, অনুভূমিক রেঞ্জটা x অক্ষ বরাবর হচ্ছে, তার মানে আমার খালি x এই ডিসটেন্স লাগবে। আমার কিন্তু কোনো y কোনো মামলা নেই, খুব ইজি। এই যে এটা বইয়ের থেকে এখানে বইয়ের সাথে একটা তফাৎটা, বইয়ের মধ্যে অনেক রকম অনেক কিছু করে দেওয়া আছে, কিন্তু এখানে একদম সোজা সাপটা হবে তুমি হিসাব। এখানে r এর সাথে এখানে তোমাকে r বার করতে হবে এবং rটা x অক্ষ বরাবর আছে, তাই না? y অক্ষের সাথে তো কোনো মামলা নেই। তো সেক্ষেত্রে আমার এখানে এই এক্সপ্রেশনে y এর জায়গায় আমি বসিয়ে দেবো 0। সো পুটিং y equal to 0 and x equals to r। সেক্ষেত্রে আমরা y এর জায়গায় 0 বসিয়ে দেবো আর x এর জায়গায় বসিয়ে দেবো আমরা r। তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? সো 0 that's equals to r tan alpha minus half g r square by v0 square 1 plus tan square। So r tan alpha that's equals to half g r square by v0 square 1 plus tan square। So r cancel হয়ে গেল একটা। So tan alpha by 1 plus tan alpha equal to gr by v0 square। আমি যেটা 2 টাইপ 2টা উপরে পাই, তো কি দাঁড়াচ্ছে 2 tan alpha by 1 plus tan square alpha that's equals to what? gr by v0। So r v0 by v0 square। So r equal to v0 square by g into 2 tan alpha by 1 plus tan square। এবার সূত্রটা তোমাদের মোটামুটি প্রত্যেকেরই পরিচিত, তোমরা যে কোনো লেকচারে এই সূত্রটা করেছো, তাই না? অংশ কোন চ্যাপ্টারে, যেটাকে বলা হয় r that's equals to v0 square by g sin 2r, তাই তো? সাপোজ এটা আমরা দিলাম ইকুয়েশন নাম্বার 8। তো এটা হচ্ছে রেঞ্জের ইকুয়েশন। যে রেঞ্জটা পাচ্ছি সেই রেঞ্জটা কত হচ্ছে? r equals to v0 square by g sin 2r। এটাই হচ্ছে রেঞ্জ বা অনুভূমিক রেঞ্জের ইকুয়েশন। এবার এই অনুভূমিক রেঞ্জের মধ্যে আমরা একটা স্পেশাল কেস করি। এবার আচ্ছা এটা মুছে দেওয়া যাক, কারণ এটা কিন্তু তোমাদের প্রত্যেক খাতায় আছে, তো সেক্ষেত্রে মুছে দিই। এবার আমরা কি করবো? এবার অনুভূমিক রেঞ্জের আন্ডারেই আমরা একটা স্পেশাল কেস করি। তো সেই স্পেশাল কেসটা কেমন দেখা যাক। এই অনুভূমিক রেঞ্জের আন্ডারে আমরা করবো একটা স্পেশাল কেস, ঠিক আছে? স্পেশাল কেসটা দেখি। কি হবে স্পেশাল কেসটা? লেটস সি। ওকে, আমরা এই যে সাইন, এবার আমরা বার করতেছি আর ম্যাক্স, অনুভূমিক রেঞ্জ মানে আর এর ম্যাক্সিমাম আমরা বার করতেছি। কেন ম্যাক্সিমাম?
কারণ যে কম্পিটিটর আর্টটাকে যত বেশি করতে পারবে, যত বেশি ডিস্টেন্স আর পাঠাতে পারবে, সে তত বেশি উইনার। তাহলে আর এর ম্যাক্সিমাম ভ্যালু কখন হবে? যদি এক্সপ্রেশন যদি ভালো করে খেয়াল করো, এর মধ্যে সাইনের টার্ম আছে, সাইন টু বা সাইন থিটা। এবার তোমরা জানো সাইন থিটার রেঞ্জ -1 থেকে +1 এর মধ্যে থাকে, মানে সাইন থিটার সর্বনিম্ন মান হচ্ছে -1 আর সর্বোচ্চ মান হচ্ছে +1। তাহলে আমাদের এখানে আর এর ম্যাক্সিমাম ভ্যালু দরকার, তার মানে আমাদের সাইনের ম্যাক্সিমাম ভ্যালু লাগবে, তাই তো? তো এক্ষেত্রে সাইনের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা কত? +1। সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? +1, তাই তো? সো সাইন টু আলফা when আমি এভাবে লিখি, when sin 2 alpha equals to +1, then r will be r max। তাহলে সেক্ষেত্রে আরটা কি হবে? ম্যাক্সিমাম হয়ে যাবে, কারণ সাইন +1টাতে ম্যাক্সিমাম ভ্যালু। তো সেক্ষেত্রে r max এর ভ্যালু কত হচ্ছে? আমরা যদি sin 2 alpha থেকে +1 বসাই, তাহলে r max হচ্ছে আমার v0² g। r max এর ভ্যালু কত হচ্ছে? v0² g। ফাইন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে what will be the suitable angle? তাহলে এই r max এর জন্য, এই r max করার জন্য আমার সুইটেবল অ্যাঙ্গেলটা কত সেটা আমাকে বার করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এটা দরকার, সেটা হচ্ছে sin 2 alpha that's equals to +1। so sin 2 alpha equal to sin কত ডিগ্রি ভ্যালু +1 হয়? 90 ডিগ্রি, that is sin 90 degree obviously। so 2 alpha equal to 90 degree, so alpha that's equals to 45, alpha that's equals to what? 45 degree। তার মানে এই সেই সুইটেবল অ্যাঙ্গেল, মানে 45 ডিগ্রি হচ্ছে সেই সুইটেবল অ্যাঙ্গেল, যে সুইটেবল অ্যাঙ্গেলের জন্য বস্তুটা বা প্রজেক্টাইলটা সর্বোচ্চ যে রাস্তা বা সর্বোচ্চ যে দূরত্ব, সেই সর্বোচ্চ দূরত্ব কভার করবে। এবং সেই সুইটেবল অ্যাঙ্গেলটা কত? সেই সুইটেবল অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। তার মানে যারা অ্যাথলিট হয়, যারা এই গেমসটার সাথে যুক্ত, তাদেরকে তো প্রথমত মাসেল ট্রেনিং দেওয়া হয়, প্রথম কথা ভিজুয়ালের জন্য। দ্বিতীয় কথা স্কিল ডেভেলপমেন্টের জন্য ওদের প্র্যাকটিসটাই করানো এভাবে যে ওরা যেন ওদের বডিটাকে ভূমির সাথে ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছড়ে। তাহলে পরে কি হচ্ছে? বডিটাই যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল সাথে ছড়ে, তাহলে তুমি যে ভেলোসিটি দিচ্ছ, সেই ভেলোসিটিটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাচ্ছে, এবং সেক্ষেত্রে কি হচ্ছে? সেক্ষেত্রে তোমার রেঞ্জটা হবে ম্যাক্সিমাম। সো 45 যদি কম বেশি হয়ে যায়, তাহলে পরে কিন্তু 8টা গন্ডগোল হয়ে যায়, সেক্ষেত্রে প্রবলেম হয়ে যায়। তো সেইটাই হচ্ছে তোমার স্কিল। আমি যে শুরুতে যেহেতু বলেছিলাম যে একটা সুইটেবল অ্যাঙ্গেল দরকার, সেই সুইটেবল অ্যাঙ্গেলটাই হচ্ছে সেই 45 ডিগ্রি, যার জন্য কি হয়? যার জন্য ও কিন্তু ম্যাক্সিমাম দূরত্ব, সেই ম্যাক্সিমাম দূরত্বটাকে ও কভার করতে পারে। সো এটা হচ্ছে আমাদের অনুভূমিক রেঞ্জ, অনুভূমিক রেঞ্জের মধ্যে স্পেশাল। সো নেক্সট টপিক, ওকে। নাও our next topic is চলনকাল ও গতিকাল, বা যেটাকে বলা হয় টাইম অফ ফ্লাইট। তো সেক্ষেত্রে আমরা দুটো ইকুয়েশন রিকল করবো, একটা ইকুয়েশন 5 একটা ইকুয়েশন 6। ইকুয়েশন 5টা ছিল x equal to v0 cos alpha into t, তাই তো? ছিল x equals to v0 cos alpha into t। মোস্ট প্রবাবলি 5 দিয়েছিলাম আমি, যদি না দিয়ে কি তোমরা একটু দেখে নিও কি। তো এই v0 cos alphaটাকে আমরা বলেছিলাম vx, সো vxt এটা লিখলাম, ওকে। আর আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে y that's equals to v0 sin alpha t minus half g t square, minus half g t square। সো এই দুটো সমীকরণকে আমরা রিকল করেছিলাম, মানে 5 আর 6। তো এবার এখানে আরেকটা কাজ করি, সেক্ষেত্রে v0 sin alpha থেকে দিই dy t minus half g t square। বুঝলো? কোনো ব্যাপার না, আবার ডিভাইড জায়গাতে লিখতেই হবে। এবার কথা হচ্ছে এই উত্থিতিকাল বা চলনকাল ব্যাপারটা বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে বস্তুটি কত সময় ধরে ভাসমান অবস্থায়, মানে গোটা যাত্রাপথে বস্তুটা কতক্ষণ ধরে ভাসমান অবস্থায়। মানে সাপোজ একটা প্লেন একটা এভাবে যখন ওঠার পরে কি হয়? কিছুটা ভাসমান অবস্থা থাকে। এবার ভাসমান অবস্থা থাকাকালীন মানে কি? ভাসমান অবস্থা থাকা মানেটা হচ্ছে, ভাসমান অবস্থা মানে কি? এভাবে যাচ্ছে, তার মানে ও কোন অক্ষের প্যারালালে যাচ্ছে? এক্স অক্ষের প্যারালালে যাচ্ছে। ফাইন, এক্স অক্ষের প্যারালালে যাচ্ছে। ঠিক সেই ঘটনা ঘটছে যে তুমি যে বস্তুটাকে ছুটছো, সে কতক্ষণ ভাসমান অবস্থা থাকছে, দ্যাট মিনস কতক্ষণ তো এক্স অক্ষের প্যারালালি চলছে। আমরা মনে করি এই রাস্তাতে এইসব জায়গাতে এটা যদিও কার্ভ পাথ, তাও আমরা যদি একটু সময় নিই, ক্ষুদ্র টাইম নিই, ক্ষুদ্র একটা পার্ট নিই, ক্ষুদ্র পার্টের কার্ভ একটা স্ট্রেট লাইনের মতো হয়।
তারপরে মনে করেন যতটুকুনি টাইম ও এক্স অক্ষের প্যারালালে যাচ্ছে বা ততটুকু টাইম ও ভাসমান অবস্থায় আছে। তাহলে যেহেতু এখানে এক্স অক্ষের গল্প, তার মানে ওয়াই ভ্যালু 0 অবভিয়াসলি। সো আমার ফার্স্ট ইকুয়েশনের কোনো কাজ নেই, ফার্স্ট ইকুয়েশন বলে কাজ, আমার কাজ সেকেন্ড ইকুয়েশন। সো এই সেকেন্ড ইকুয়েশনে আমরা পুট করব, পুটিং y equal to 0 and t মানে স্মল t এর জায়গায় বসাবো আমরা tf। এই f কথাটা হচ্ছে ফ্লাইট বা tf মানে হচ্ছে টাইম অফ ফ্লাইট। তাহলে সেক্ষেত্রে 0 ইকুয়াল টু দাঁড়াচ্ছে vy tf মাইনাস হাফ g tf তার স্কয়ার। তো সেক্ষেত্রে tf কত দাঁড়াচ্ছে 2vy বাই g। সেক্ষেত্রে tf কত দাঁড়াচ্ছে 2vy by g. Okay, so what will be tf? tf equals to 2, এবার vy কত ছিল? vy মানে v0 sin alpha, so 2 v0 sin alpha by g, 2 v0 sin alpha by g. so এটাই হচ্ছে আমাদের টাইম অফ ফ্লাইট। তো এটাকে আমরা বলতে পারি ইকুয়েশন নাম্বার 9, এটাকে আমরা বলতে পারি ইকুয়েশন নাম্বার 9, বা এটাকে আমরা বলতে পারি টাইম অফ ফ্লাইট, বা যেটাকে বলা হয় প্রকৃতিকাল বা চলনকাল বলা হয়। এবার একইভাবে আমরা আরেকটা জিনিস এখানে বার করব, সেটা হচ্ছে টাইম টু দ্য গ্রেটেস্ট হাইট, বা বলা যায় সর্বাধিক উচ্চতা আরোহণের সময়কাল, সর্বাধিক উচ্চতা আরোহণের সময়কাল, অথবা এটাকে বলা হয় টাইম টু দ্য গ্রেটেস্ট হাইট। টাইম টু দ্য গ্রেটেস্ট হাইট বা সর্বাধিক উচ্চতা আরোহণের সময়কাল। আচ্ছা, প্রথমে বলি, তো এখানে দুটো ইকুয়েশন আমরা রিকল করব। সো যেটা ঘোরার দিকে ছিল, মানে আমার 1 আর 2, 1 2 মানে সরি 3 4, রিকল 3 and 4, 3 and 4 কে রিকল করি। সো রিকল আগে রিকল করি, তারপরে আমি বলছি। সো রিকল 3 and 4, সো রিকল ইকুয়েশন 3 and 4। ইকুয়েশন 3 কি ছিল? x ডট ইকুয়ালস টু ছিল আমাদের dx, যেটা আমাদের ছিল, and the next one is it, that is y dot equals to minus dt plus dy। আচ্ছা, এইবার বললো টাইম টু দ্য গ্রেটেস্ট হাইট, মানে সর্বাধিক উচ্চতা আরোহণ করতে কত সময়। মানে তুমি যদি গোটা মোশনটা ফলো করো, গোটা মোশনে আমরা যদি এক্স অক্ষে দাঁড়িয়ে আমরা যদি মেজার করতে পারি, তাহলে প্রত্যেকটা মোমেন্টে আমরা এক্স থেকে একটা উচ্চতা পাবো। এই উচ্চতা পেতে 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 আমরা এখানে একটা হাইয়েস্ট উচ্চতা পাবো, যেটা হচ্ছে ক্যাপিটাল এইচ। ক্যাপিটাল এইচ একটা হাইয়েস্ট উচ্চতা পাবো। তারপরে প্রথমে আস্তে ধীরে 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 উচ্চতাটা বাড়তে থাকবে, বাড়তে 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 হাইয়েস্ট উচ্চতায় যাবে, তারপর আবার ধীরে 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 উচ্চতাটা কমে গিয়ে আবার নিচে এসে পড়ে যাবে। গোটার মেজারমেন্টটা কার রেসপেক্ট হচ্ছে? ভূমির রেসপেক্ট হচ্ছে বা এক্স এর রেসপেক্ট হচ্ছে? এক্স এর গল্প, আবার এখানে ওয়াই ছিল। এক্স এর গল্প মানে কি এখানে ওয়াইটা ছিল, তাই তো? মানে এক্স অক্ষের রেসপেক্ট আমরা ব্যাপারটা মেজারমেন্ট করছি। কিন্তু এক্স এর গল্প আছে, তার জন্য ওয়াই ভ্যালুটা আমাদের কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। এবং ওয়াই ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, এবং পাশাপাশি আমরা আরেকটা যেটা বলতে পারি সেটা হচ্ছে, এবং একটা সার্টেন টাইম থাকে, সেই টাইমটা নিয়ে আমরা বসাতে। এবং এখানে এই যে সেকেন্ড ইকুয়েশনটা, এই সেকেন্ড ইকুয়েশনে আমরা কি করতে হবে? এখানে আমরা ওয়াই ডটের জায়গায় আমাদের 0 বসাতে, মানে এখানে কিন্তু ওয়াই ডট বরাবর, মানে ওয়াই অক্ষ বরাবর যেহেতু কোনো কাজই হচ্ছে না, তার জন্য ওই বরাবর আমরা কোনো ভেলোসিটি নেওয়ার কোনো বসতে হবে না। তার জন্য এখানে ওয়াই ডটের জায়গায় আমরা কি বসাবো? 0 বসাবো, এবং টি এর জায়গায় বসাবো আমরা টি এইচ অথবা টি এইচ। সো পুটিং y dot equal to 0 and small t equal to th, and small t equals to th, তাহলে সেক্ষেত্রে কি হবে? 0 equal to minus dth plus dy, so th equals to dy by g, and dy is v0 sin alpha by g. This th, let this equation number 10। তাহলে কত নম্বর সমীকরণ দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে সমীকরণ নম্বর 10। এবার 9 নম্বর সমীকরণ আর 10 নম্বর সমীকরণকে যদি কম্পেয়ার করা যায়, যদি আমি 9 নং সমীকরণকে আমি 10 নং সমীকরণ দিয়ে ভাগ করে দিই, তাহলে তুমি ভালো করে খেয়াল করো, tf ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2th,
প্লাস সি দ্যাট ইজ কিছুই না, ভাগ না করলেও চলবে। এই ভিতরে সাইডে আমরা জি থেকে তুমি টিএস বসিয়ে দাও, দেন ইউ গেট টিএস ইকুয়ালস হোয়াট 2 টিএস। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও একবার। এবার দেখে নাও, এবার আমরা আমাদের লাস্ট পার্ট মানে লাস্ট স্পেশাল গেসে এই টপিকটা চলে আসি, এটা আমাদের এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ওকে, নাও এবার আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড দ্য লাস্ট টপিক ইজ দ্যাট ইজ সর্বাধিক উচ্চতা বা গ্রেটেস্ট হাইট। যেটা সেই গ্রেটেস্ট হাইট বা সর্বাধিক উচ্চতা এখন আমরা এখন কি করবো, এখন আমরা ক্যালকুলেট করবো। ওকে ফাইন। সো দেখো কি করা হয়। প্রথমে আমরা আগেই বার করে নিয়েছি যে সর্বাধিক উচ্চতা আরোহণের যে সময়কালটা, সেই সময়কালটা আমরা বার করেছি দ্যাট ইজ টি ক্যাপিটাল এইচ। নাও এবার আমাদের সর্বাধিক উচ্চতা মানে এইচ বার করতে হবে। এই এইচটা কার প্যারালাল? ওয়াই প্যারালাল। তার মানে আমাকে ওয়াই অক্ষ বরাবর বস্তুটা যে সরল তার সমীকরণ নিতে হবে, মানে একদম লাস্ট ইকুয়েশন, মানে ইকুয়েশন নাম্বার 7 ঠিক হবে, মানে ইকুয়েশন 6। এই ইকুয়েশন 6টাকে আমাদের নিতে হবে। সো রিকল ইকুয়েশন 6 ছিল y দ্যাটস ইকুয়ালস টু vyt মাইনাস হাফ gt স্কয়ার। y ইকুয়াল টু vyt মাইনাস হাফ gt স্কয়ার। এবার এখানে t এর জায়গাতে যেটা বসাতে হবে সেটা হচ্ছে th। t এর জায়গাতে যেটা বসাতে হবে সেটা হচ্ছে th এবং y এর জায়গাতে h। সো putting y equal to h and t equals to th, তাহলে h that's equals to vy th minus half g th square minus half g th square. So h equals to vy মানে কত? v0 sin alpha। th কত? th ছিল v0 sin alpha by g minus half g into কি হবে? th মানে v0 sin alpha by g তার হোল স্কয়ার। তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে? v0 স্কয়ার sin স্কয়ার alpha by g মাইনাস হাফ ইনটু একটা জি ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকবে v0 স্কয়ার sin স্কয়ার alpha by g. So this is h. So what will be h? The বিয়োগ হয় v0 sin স্কয়ার alpha by g কমন হয়, that is 1 minus half, there is only half. So বা আমি এটাকে ভেবে লিখি, that is v0 স্কয়ার sin স্কয়ার alpha by 2g by 2g। তো এটাই হচ্ছে সর্বাধিক উচ্চতা যে আরোহণ হচ্ছে, সেই সর্বাধিক উচ্চতা আরোহণটা, that means capital H। So that means capital H, মানে যে সময়টা, সেই সময়ে বসিয়ে আমরা এই কাজটা এখানে করে ফেললাম। So this is my what? This is my capital H. So দেখে নাও। ওকে, সো তাহলে আমরা আমাদের বহু প্রতীক্ষিত যে প্রাচীর গতি বা মোশন বাই প্রজেক্টাইল এই পার্টটা আমরা শেষ করে ফেললাম। তো বলেছিলাম শেষ করা হবে, এবং নিউটনটা এখনও যদি বাকি আছে আমাদের, এরপরে নিউটনটা হবে, পুজোর পরে আবার শুরু হবে। তো এবার তোমাদের বলি, যদি পুজোর পরে আমাদের আবার স্কুল খুলে যায়, যদি স্কুল শুরু হয়, তাহলে তোমাদের সাথে আবার স্কুলে দেখা হবে। তখন স্কুলে আমি বাকি ক্লাসটা শেষ করাবো, বাকি ক্লাসগুলো স্কুলে হবে, প্র্যাকটিক্যালটা হবে স্কুলে, প্র্যাকটিক্যালটা করাতে হবে, প্র্যাকটিক্যালটা পড়ে আছে, এখনো বাকি আছে। এবং আমি চাই স্কুলটা শুরু হোক অন্ততপক্ষে প্র্যাকটিক্যালটার জন্য, কারণ তোমাদের থেকেও বেশি চাপটা 12 তাদের। তো যাই হোক, তো আজকে তোমরা দেখে নাও ভিডিওটা, কারণ আগামীকাল থেকে ষষ্ঠী দুর্গাপূজা শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে আর পড়ার একটু মনটা চলে যাবে, স্বাভাবিক ব্যাপার সেটাই। যদি লকডাউন যদি করা যাই হোক না কেন, এটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, তোমরা একটুখানি ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো দেখে নিয়ে তারপর আবার শুরু করতে পারো এই পার্টটাতে। তো যাই হোক, তো দেখবে ভিডিওটা ভালো রকম করে। আর
খুব ভালো করে পুজো কাটাও, আনন্দে পুজো কাটাও, আর বেশি বাড়ার দরকার নেই, ঘরেই থাকো। অযথা ভিড় যেখানে দেখবে সেখানে যাবে না, কারণ বেকার ভিড়ে গিয়ে লাভ নেই, কোনো ঝামেলা হতে পারে পরবর্তীতে আরও। তো আপাতত আমাদের এই বছরটা বাইরে থেকেই পুজো কাটাতে হবে। পরের বছর আমরা 4 গুণ আনন্দ করবো অবশ্যই। হ্যাপি পুজো, ওটা ভালো কাটাও, ভালো করে পড়াশোনা করো, ভালো করে পুজো দেখো। আর পুজো ছুটির মধ্যে আমি তোমাদের কিছু আমাদের ভিডিও দিতেও পারি, তবে যে দিব না দ্বারা হয়তো পুজো ছুটির মধ্যে 15 দিন গ্যাপে, দুর্গা পুজো কালী পূজা মাঝখানে, লক্ষ্মী পূজা কালী পূজা মাঝে যে 15 দিন গ্যাপ, তার মধ্যে আমি তোমাদেরকে হয়তো কিছু ভিডিও দিতে পারি, রিভিউটা আমি ভিডিওর মধ্যে শেষ করে দিতে পারি। বাকিটা আমার পুজোর পরে দেখা হবে আবার তোমাদের সাথে। যাই হোক, যদি স্কুলে দেখা হয় তাহলে স্কুলে হবেই, না এরপর আবার অনলাইনে করতে হবে আমাদের, যেরকম আমরা করছিলাম সেরকমভাবে। সো আজকে আমরা এখানেই আমাদের ভিডিও শেষ করছি। সো ভালো করে পুজো কাটাও, সাবধানে থাকো, সব গুড বাই।